হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। চট্টগ্রাম কিংস এবং ঢাকা ক্যাপিটালস দুজনে তারা মুখোমুখি হচ্ছে এবং ঢাকা ক্যাপিটালস যে অবস্থানে আছে তারা অলরেডি ৪ টা ম্যাচ হেরেছে। তারা একদমই পয়েন্ট টেবিলে সবার নিচে বা তাদের অবস্থান একদমই তলানিতে। তারা এখন পর্যন্ত জয়ের খাতা খুলতে পারে নাই। অন্যদিকে চিটাগং কিংস এখন পর্যন্ত ২ টা ম্যাচ খেলেছে, ২ টার মধ্যে ১ টা জিতেছে, ১ টা হেরেছে। এখন এখানে যদি আপনি টেকনিক্যালি দেখেন, টেকনিক্যালি ঢাকা আসলে কতটুকু পেছানো সেটা যদি চিন্তা করেন, আপনি যদি জাস্ট পয়েন্ট টেবিলটা দেখেন, পয়েন্ট টেবিলে দেখেন ঢাকা কাদের সাথে হেরেছে। ঢাকার ২ টা ম্যাচই আল্টিমেটলি তারা রংপুরের সাথে হেরেছে। সো রংপুরের সাথে তারা ২ টা ম্যাচ হারা কিন্তু খুব একটা বেশি একটা ড্যামেজ হয়নি। কেন বললাম ড্যামেজ হয়নি? আপনারা যদি পুরো টুর্নামেন্টের দিকে তাকান, টুর্নামেন্টে আল্টিমেটলি ১ নাম্বার এবং ২ নাম্বার দল। এই ২ টা যদি কাউন্ট করেন আপনাকে রংপুর এবং বরিশালকে কাউন্ট করতে হবেই। সো সেই জায়গা থেকে আমার ১ম ২ টা পজিশন গেল। আর থাকে ৩ নাম্বার এবং ৪ নাম্বার পজিশন। এই ৩ নাম্বার ৪ নাম্বার পজিশন নিয়েই কিন্তু বাকি ৫ টা দলের লড়াইটা হবে। সো এই জায়গা থেকে ঢাকা বলি, চিটাগং বলি বা প্রত্যেকটা দলের ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে রংপুর এবং বরিশাল ছাড়া বাকি যাদের সাথে হারতেছে সেটা তাদের জন্য নেগেটিভ সাইড হচ্ছে। তো এই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালস আল্টিমেটলি তারা ২ টা ম্যাচ হেরেছে। রংপুরেরটা আমি একপাশে রাখলাম। তারা ৪ টা ম্যাচের মধ্যে তাদের অ্যাকচুয়ালি ড্যামেজ হয়েছে, তারা ২ টা ম্যাচ হেরেছে। অন্যদিকে চিটাগং কিংসের বেলায় যদি আসি, চিটাগং কিংসের ক্ষেত্রে তাদেরও আল্টিমেটলি সেম প্রবলেম। তারা ২ টা ম্যাচের মধ্যে তারা যে একটাতে হেরেছে সেটা কিন্তু তাদের জন্য ড্যামেজ ভালোই। কারণ হচ্ছে তারা আল্টিমেটলি খুলনার সাথে হেরেছে। এই ২ টা পজিশনে যে ৫ টা দল খেলবে তার মধ্যে খুলনা একজন। এবং খুলনা একজন বলতে তারও অন্যতম বলা যায়। ৩ নাম্বার পজিশনটা আল্টিমেটলি মনে হচ্ছে খুলনাই নিবে। সো সেই জায়গা থেকে চিটাগং কিংস যেহেতু তাদের সাথে একটা ম্যাচ হেরেছে, তারা একটু পিছিয়ে আছে। ঢাকার বাকি ২ টা ম্যাচে তারা কাদের সাথে হেরেছে? বাকি ২ টা ম্যাচের মধ্যে তারা একটা হেরেছে রাজশাহীর সাথে। সো এটা তাদেরকে খুব ভালোভাবে ভোগাবে। তারাও রাজশাহীর সাথে যেহেতু ম্যাচটা হেরেছে। আ তারা আল্টিমেটলি এখন পর্যন্ত যে ৪ টা ম্যাচ খেলেছে, ৪ টা ম্যাচের মধ্যে তারা রাজশাহীর সাথে হেরেছে, তারা খুলনার সাথে হেরেছে। সো খুলনা দেখেন আল্টিমেটলি খুলনা যথেষ্ট এগিয়ে আছে। খুলনা এই কারণে এগিয়ে আছে তাদের দেখা গেল এখন পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে ইম্পোর্টেন্ট ম্যাচ ছিল চিটাগংয়ের সাথে, ঢাকার সাথে এই ম্যাচগুলো। তারা যেহেতু এই ২ টা ম্যাচ জিতে অলরেডি এগিয়ে আছে। সো তারাও বলা যায় ৩ নাম্বার পজিশনের জন্য সবথেকে বড় দাবিদার। সো এই জায়গা থেকে আল্টিমেটলি ঢাকার রাজশাহীর সাথে যে ম্যাচটা হেরেছে সেটা যদি আমি বাদ দেই, কারণ দেখেন রাজশাহী কিন্তু সবার সাথে জিততে পারবে না। সো এটা একটু ঢাকার জন্য বলা যায় পচা শামুকে পা কাটা। সো ঢাকা যদি এখনো চায় তারা কামব্যাক করবে, তাহলে চিন্তা করেন বরিশাল ছাড়া তাদের আরও ৬ টা ম্যাচ আছে। মানে টোটাল ম্যাচ হচ্ছে তাদের ১২ টা ম্যাচের মধ্যে ৪ টা ম্যাচ শেষ। সো ৮ টা ম্যাচের মধ্যে যদি আমি বরিশালের ২ টা ম্যাচ বাদ রাখি সেক্ষেত্রে আরও ৬ টা ম্যাচ আছে। এই ৬ টা যদি তারা জিতে তাদের কিন্তু ১২ পয়েন্ট হয়ে যাবে। যেটা তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। আমার মনে হয় এই ৬ টা ম্যাচ তারা জিততে পারলে তাদের পরবর্তী রাউন্ডেও তারা চলে যেতে পারে। সো এই ম্যাচটা আল্টিমেটলি চিটাগং এবং ঢাকা দুজনের জন্য খুবই ইম্পোর্টেন্ট। এই জিনিসটা এখন পর্যন্ত যারা বুঝে নিতে পারবে তারাই কিন্তু এই ৫ দলের মধ্যে তারা অনেকটুকু এগিয়ে থাকবে। এখন আমি যদি শুরুতে ঢাকার প্লেইং 11 এ আসি, ঢাকার অ্যাকচুয়ালি সমস্যা হচ্ছে তাদের ১ম সমস্যা তাদের কোচ। এটা অনেকেই আলোচনা করে না, অনেকেই বলতে চায় না। এটা এভয়েড করে। বাট আমার কাছে মনে হয় খালেদ মাহমুদ সুজন সে নট আপ টু দ্য মার্ক। তার যদি আপনি হিস্টোরি দেখেন সে লাস্ট ১৫ টা বিপিএল ম্যাচ গতবারও সে সেম কাজ করেছে। এবারও ঢাকা কেন তাকে নিল এটা ঢাকার ম্যানেজমেন্ট বলতে পারবে। ইভেন হচ্ছে আমি যদি এটা আপনাকে আরেকটু ম্যাচ দিয়ে বুঝাই, দেখেন লাস্ট ম্যাচে কি করলো? তানজিদ হাসান তামিমকে সে ওপেনিং এ খেলায় নাই। তো আমার কথা হচ্ছে আপনি যদি তানজিদ হাসান তামিমকে ওপেনিং এ নাই খেলান, আপনি লিটনকে মিডল অর্ডারে খেলাচ্ছেন, দ্যাটস ফাইন। তাহলে তানজিদ হাসান তামিমকে আপনার খেলানোর দরকারটা কি ছিল? মানে তাকে ওপেনিং এ না খেলালে তাকে একেবারে খেলাবেন না। আপনার ফার্স্ট ডাউনে অথবা হচ্ছে মিডল অর্ডারে আপনার জন্য অনেক বেটার একজন ব্যাটসম্যান হবে স্টেফেন স্কেনেজি, যে রান করছে। তার কিন্তু আগের ম্যাচেও রান ছিল। ইমিডিয়েট আগের ম্যাচে যেটা ওইটাতে খারাপ করেছিল তার আগের ম্যাচে রান ছিল। সো আপনি হুট করে তাকে বাদ দিয়ে দিবেন। আর ফেসবুকে অনেক কথা হচ্ছে দেখে আপনি ফেসবুকে যাদেরকে নিয়ে কথা হচ্ছে সবাইকে একসাথে রেখে দিবেন। ব্যাপারটা তো আসলে তাহলে হলো না। তাহলে আল্টিমেটলি কোচের কাজটা কি? এখানে আমার কাছে মনে হইছে কোচ অনেক বিশাল একটা মিস্টেক করেছে। আমি যদি এই লাইনআপটা দেই, এই লাইনআপটা আমার মতে যেটা হওয়া উচিত ছিল, ওপেনিংয়ে যেহেতু আমি জেসন রয়কে পেয়েছি, আমি তার সাথে তানজিদ হাসান তামিমকে খেলালে তানজিদ হাসান তামিম খেলবে। অথবা যদি তানজিদ হাসান তামিমকে না খেলাই সেক্ষেত্রে আমি লিটনকে খেলিয়ে ফার্স্ট রাউন্ড স্কেনেজিকে নিব। বাট পার্সোনালি আমার যে অপিনিয়ন সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম এবং জেসন রয় দুজনই খেলবে। ফার্স্ট ডাউনে
থাকবে হচ্ছে স্কেনেজি। ৪ নম্বরে আপনার এই জায়গাটাতে লিটনকে খেলাতে পারেন। ৫ নম্বরে হাবিবুর রহমান সোহান। সোহানকে আপনি ফার্স্ট ডাউনে বা ওপেনিংয়ে খেলানোর মতো ব্যাটসম্যান না। ফার্স্ট ডাউনে যদিও সে নামতে পারে, কিন্তু ওপেনিংয়ে আমি জীবনে সোহানকে নামাবো না। সোহানকে আমি আল্টিমেটলি ৫ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বারে নামাবো। তার অন্যতম কারণ হচ্ছে তার হাতে যে ধরনের সলিড হিট আছে সেটা আমার মিডল ওভারগুলোতে লাগবে। সেটা আমি শুরুতে কেন আমি এটাকে নষ্ট করব? সো এটা আমার মনে হয় এটা একটা বড় ভুল ছিল। সো ৫ নম্বরে যদি সোহান নামে, ৬ নম্বরে থিসারা পেরেরা আছে, ৭ নম্বরে আমি মোসাদ্দেকে রাখতে পারতেছি। দেন হচ্ছে ৮, ৯, ১০, ১১ আমার ৪ টা পজিশনে আছে। ৪ টা পজিশনের মধ্যে আমি একটাতে যদি মোস্তাফিজকে রাখি, দেন আমার আরও ৩ জন থাকতেছে। ৩ জনের মধ্যে আমি নাজমুল ইসলাম, অপুকে একটাতে রাখতে পারতেছি। নাজমুল ইসলাম, অপু যথেষ্ট ভালো বল করে। তার আসলে হয়তোবা ওই রিদমটা সে খুঁজে পাচ্ছে না। যে কারণে একটু মিস্টেক হয়ে যাচ্ছে। যেটা আসলে সিলেটের পিচে বেশি হবে, কারণ বাউন্ডারি ছোট, দেন ওইটা সম্পূর্ণ ব্যাটিং উইকেট। বাট আমার মনে হয় অপুকে রাখা উচিত বাঁহাতি স্পিনার হিসেবে। সো আমার আর ২ টা পজিশন থাকে। এই ২ টা পজিশনের মধ্যে আল্টিমেটলি আপনি ফরেন প্লেয়ার খেলাবেন একজন, দেশীয় প্লেয়ার একজন খেলাবেন। এখন আপনার আলাউদ্দিন বাবুকে আপনার খেলাতে হবে, কারণ হচ্ছে আপনার বলার আল্টিমেটলি নাই। ঢাকা দলের প্রবাবলি মেহেদী রানা তাদের স্কোয়াডে আছে, যেটা আমি খুব একটা আগে খেয়াল করিনি। যেহেতু তারা দলটা এখন পর্যন্ত পুরোপুরি পাবলিশ করে নাই। যদি মেহেদী রানা থাকে, আমার মতো তাকে বসিয়ে রাখার কোনো মানে নেই। এই জায়গায় মেহেদী রানা থাকলে তাকে খেলানো উচিত। কারণ হচ্ছে আপনার মোস্তাফিজের সাথে যদি আরেকটা লেফট হ্যান্ডি বলার থাকে, সেটা তো আসলেই প্লাস পয়েন্ট। ২ টা পেসার থাকতেছে, আমি মোসাদ্দেকের মতো স্পিনার পাচ্ছি, পেরেরা থাকতেছে, সো আমার অপু থাকতেছে, ৫ জন হয়ে গেল। দেন আমি আরেকটা অপশন, বোলিং অপশন রাখতে পারলাম। এখন এখানে বিদেশে আরেকজন যে থাকতেছে, আমি যদি তাকে না খেলিয়ে আলাউদ্দিন বাবুকে খেলাই, আমি সেটাও করতে পারবো। আমি শুভম রঞ্জনের জায়গায় আমি ওকে খেলালাম, অথবা হচ্ছে আলাউদ্দিন বাবুকে খেলালাম, সেটাও করা যায়। আমার যে সবসময় ৪ টা পেসার নিয়ে খেলতে হবে, ব্যাপারটা তো মোটেই এমন না। সো এখানে আমার মনে হয় একটু ফোকাস করা উচিত। সো প্লেইং 11 টা এখানে খুবই ইম্পোর্টেন্ট। প্লেইং 11 টা ঠিক হয়ে গেলে আমার মনে হয় ঢাকার জন্য বাকি কাজটা ইজি হয়ে যাবে। ঢাকার আসলে আরেকটা প্রবলেম হচ্ছে তাদের যে প্লেয়ারগুলো সবাই অফ ফর্মে আছে। প্লেয়ার যে খুব একটা খারাপ এটা আপনি বলতে পারবেন না। লিটন কুমার দাস গতবারের টপ 5 স্কোরারের মধ্যে ছিল। তানজিদ হাসান তামিমও গতবারের টপ 5 স্কোরারের মধ্যে ছিল। সো এখান থেকে আপনার আসলে এটা বলার কোনো ওয়ে নেই যে প্লেয়ারগুলো খারাপ, তাদের আল্টিমেটলি পারফর্ম করতে পারতেছে না। সো আমার মনে হয় তাদের আসলে একটু টাইম দরকার। ওই টাইমটা পেলে তারা হয়তোবা ক্লিক করে ফেলবে, এবং একটা ম্যাচ যদি তারা জিততে পারে, পরবর্তীতে তারা ইজিলি ম্যাচ জিততে পারবে। অন্যদিকে যদি চিটাগংয়ের দিকে আসি, চিটাগংয়ের আল্টিমেটলি তাদের দলটাও খুব একটা খারাপ না। বাট তাদের আসলে তারা রাজশাহীর সাথে যেভাবে খেলেছে, সেটা আমি কখনোই বলব না তারা খুব ভালো খেলেছে। কিন্তু তারা একটা ভালো পজিশনে আছে। তাদের উইনিং কম্বিনেশনটা পেয়ে গেছে বা একটা জয় পেয়ে গেছে, যেটা দিয়ে তাদেরকে একটু বুস্ট আপ হবে। কিন্তু আল্টিমেটলি দেখেন, এই যে ওসমান খান সেঞ্চুরি করল, সে কিন্তু অনেকগুলো চান্স পেয়েছে। সে চান্স পাওয়ার পরে কিন্তু আল্টিমেটলি সেঞ্চুরিটা তার এসেছে। অন্যদিকে তাদের আলিসের খেলবে স্বাভাবিক। আলিস খুব ইম্পোর্টেন্ট একটা রোল প্লে করবে। দেন হচ্ছে তাদের মোটামুটি তাদের অপশন প্রচুর আছে। তাদের অপশন প্রচুর থাকলেও তাদের যে প্রবলেমটা হচ্ছে, তারা আল্টিমেটলি কম্বিনেশনটা আমার কাছে পারফেক্ট মনে হয়নি। যদিও আপনি বলতে পারেন রাজশাহীর সাথে তো তারা জিতেছে। কিন্তু রাজশাহীর সাথে আসলে যেটা জিতেছে, সেটা আপনি ওভারঅল যদি চিন্তা করেন, খুব একটা আহামরি খেলে জিতেছে ব্যাপারটা এমনটা না। ব্যাপারটা হচ্ছে রাজশাহী খারাপ খেলেছে দেখে তারা জিতেছে। কারণ ওসমান খানের ১২৩ রানের মধ্যে সে ৪ বার আউট হওয়ার চান্স ছিল। ৩-৪ বার আউট হওয়ার চান্স ছিল। যেটা আল্টিমেটলি রাজশাহী তাদের কারণে তারা ওই জিনিসটা নিতে পারেনি। রাজশাহীর বোলিংও খারাপ ছিল, এটা আমরা সবাই জানি। এখন যদি তাদের প্লেইং 11 এসে তাদের ইমন এখন পর্যন্ত পারফর্ম করতে পারে নাই। সো ইমনের দিকে সবার একটা লুক আপ থাকবে যে সে কেমন করতেছে। ওসমান খান অ্যাগেন খেলবে, গ্রাহাম ক্লার্ক আছে, মিথুন আছে, শামীম হোসেন পাটোয়ারি আছে, হায়দার আলী আছে, মোহাম্মদ ওয়াসিম আছে, শরীফুল, আলিস আল ইসলাম, খালেদ আহমেদ, আরাফাত সানিকেও তারা লাস্ট ম্যাচে খেলিয়েছে। সো মোটামুটি তাদের প্লেইং 11 এরকমই থাকবে। খুব একটা চেঞ্জ হলে এখানে হয়তোবা ১টা-২টা তারা চেঞ্জ রাখতে পারে। বাট আমার মনে হয় তাদের আসলে প্রবলেমটা হবে যদি তাদের একবার শুরুতে কলাপস করে ফেলে বা টপ অর্ডার যদি ফেল যায়, তখন আসলে তাদের পারফর্ম করতে কষ্ট হবে। বাট আমার কাছে এই ম্যাচে যদি প্রেডিকশন দিতে বলা হয়, বা আমার মতে এখানে অবশ্যই চিটাগং কিংস একটু এগিয়ে থাকবে। বাট ঢাকাকে আমি খুব পিছিয়ে রাখবো না। ঢাকা যদি তাদের প্লেয়াররা যদি পারফর্ম করতে পারে, তাদের জন্য একটা চান্সেস আছে ম্যাচটা জেতার। কিন্তু তার আগে প্ল্যানিংটা একুরেট হতে হবে।
তাদের কোচকে একুরেট প্ল্যান দিতে হবে। উল্টাপাল্টা কোনো ব্যাটিং অর্ডার করা যাবে না। সো এগুলোতে যদি ফোকাস করতে পারে আমার মনে হয় ম্যাচটা দেখার মতো একটা ম্যাচ হবে। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কি হবে? প্লেইং 11 কি হবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।